নমস্কার সবাইকে। আজকে থেকে শুরু করছি আমাদের এই চ্যানেলে জিকে 500 সিরিজ, যেখানে আমরা জিকে টপ 500টা কোশ্চিন এই চ্যানেলে করাবো। প্রায় 20টার মতো ভিডিও হবে, যেখানে শুধু 500টা কোশ্চিন না, যেখানে আমরা সেই 500 টাকা কোশ্চিনকে কেমন করে 1000 বা 1500টা কোশ্চিনে কনভার্ট করা যায় প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করে আমরা করব। এই ভিডিওগুলো প্রত্যেকটা পরীক্ষাতে যেখানে জিকে আসে সেটার জন্য আমাদের কার্যকরী হবে, এবং এই সিরিজটা কেউ যদি দেখে নেয় পরীক্ষাতে জিকেতে তার কাট অফ ক্লিয়ার হবেই। ঠিক আছে, জিকেতে আমাদের অনেক ভয় থাকে যে জিকে মুখস্থ করতে হবে, কিন্তু জিকে আমরা যদি কনসেপ্টটা বুঝে নিই না, তাহলে আমরা যে কোনো পরীক্ষাতে জিকেতে ট্যাকেল করতে পারবো। এই চ্যানেলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও শুরু করব। ঠিক আছে, তো এই সিরিজটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এবং এই সিরিজের প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনারা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর জানতে পারেন এবং সেই উত্তরগুলো আপনারা পরবর্তীকালে সেই ভিডিও দেখে রিভাইজ করতে পারেন। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বলবন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? তিনি নিয়াবত-ই খুদাই তত্ত্বটি প্রচার করেছিলেন, তিনি ইকতাদারি প্রথা চালু করেছিলেন, তিনি তুর্কানি চাহেলগানির ক্ষমতা ধ্বংস করেছিলেন, না তিনি বাংলার বিদ্রোহ দমন করেছিলেন? ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি, তিনি নিয়াবত-ই খুদাই তত্ত্বটি প্রচার করেছিলেন। ঠিক আছে, তিনি তুর্কান-ই চাহেলগানি যে দলচল্লিশা ছিল সেটাকে তিনি ধ্বংস করেছিলেন, মানে তিনি আশঙ্কায় ছিলেন যে এটার শক্তি বৃদ্ধি হওয়ায় তার ওপর কোনো এফেক্ট পড়বে কিনা, এবং তিনি বাংলার যে বুগারা খানের বিদ্রোহ সেটাকে তিনি দমন করেছিলেন। কিন্তু ইকতাদারি প্রথা তিনি শুরু করেননি। এটা কে শুরু করেছিল? এটা ইলতুৎমিশ শুরু করেছিল। তো কি বলা যায় এর সম্পর্কে একটু দেখে নেই, যে তিনি নিয়াবত-ই খুদাই বা রাজতন্ত্রের মহিমা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন রাজাকে ভগবানের প্রতিনিধি হিসাবে গণ্য করতে হবে। তিনি ইকতাদারি প্রথার সংস্কার করেন, তিনি প্রচার করেননি, তিনি সংস্কার করেন। তিনি তুর্কান-ই চাহেলগানি যেটা ছিল সেটাকে তিনি ধ্বংস করেন, পুরোপুরিভাবে ধ্বংস করেন, এবং বাংলায় তিনি যে বুগারা খানের যে বিদ্রোহ সেটাকে তিনি দমন করেন। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক আমলে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা নিম্নমুখী পরিশ্রুতকরণ তত্ত্বটি নিচের কোনটির সাথে সম্পর্কিত ছিল? সঠিক উত্তর এখানে শিক্ষার সাথে সম্পর্কিত ছিল। এই তত্ত্বটি কি ছিল? যে আমাদের যখন এই শিক্ষানীতিটা আসে, এই শিক্ষানীতিতে বলা হয়েছিল যে আপার ক্লাসের কিছু লোককে প্রথমে শিক্ষা দিতে হবে ইংরেজিতে, তারপর সেই শিক্ষা ধীরে 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 নিম্ন শ্রেণীর লোকেদের কাছে এসে পৌঁছবে। এটাই ছিল মেকেলের আমলে আসা এই শিক্ষানীতি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, ভারতে কোনো মন্ত্রী যিনি সংসদের উভয় কক্ষের লোকসভা বা রাজ্যসভার কোনোটিরই সদস্য না, তিনি কতদিন পর তার মন্ত্রিত্ব হারাবেন বা মন্ত্রিত্ব তার আর থাকবে না? বা এই প্রশ্নটা আরেকটা ভাবে করা যেতে পারে, যে যদি কোনো মন্ত্রী কোনো সভারই সদস্য না হন, তাহলে তাকে কতদিনের মধ্যে লোকসভা অথবা রাজ্যসভার পদ গ্রহণ করতে হবে? সঠিক উত্তর 6 মাসের মধ্যে তাকে এই কাজটা করে ফেলতে হবে। যে আমাদের সংবিধানের 75-এর 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে যদি কোনো সদস্য কোনো মন্ত্রিসভারই উচ্চকক্ষ অথবা নিম্নকক্ষ কোনো কক্ষরই যদি সদস্য না হয়, তাহলে তাকে 6 মাসের মধ্যে যে কোনো একটা কক্ষের সদস্যতা গ্রহণ করতে হবে, না হলে তার মন্ত্রিত্ব পদ চলে যাবে। নেক্সট, 4 নাম্বার, স্বাভাবিক পরিস্থিতিতে কোন গ্যাসটি বায়ুমণ্ডলকে দূষিত করে? সঠিক উত্তর কার্বন মনোক্সাইড স্বাভাবিক পরিস্থিতিতে বায়ুমণ্ডলকে দূষিত করে। 5 নাম্বার, ভারতের প্রমাণ সময় রেখাটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? খেয়াল করতে হবে, এখানে বলা হয়েছে নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। তো গেছে কোন কোন রাজ্যের উপর দিয়ে? অন্ধ্রপ্রদেশ দিয়ে গেছে, ছত্তিশগড় দিয়ে গেছে, উত্তরপ্রদেশ দিয়ে গেছে, কিন্তু মহারাষ্ট্রের উপর দিয়ে এটা যায়নি।
কারণ আমরা যদি ভারতবর্ষকে এইভাবে কল্পনা করি এবং ভারতবর্ষের একদম এইরকম দিক দিয়ে বা বলা যেতে পারে মাঝ বরাবর দিয়ে এই রেখাটি চলে গেছে, এটি ল্যাটিটিউড, লঙ্গিটিউড না, ঠিক আছে, এটি হচ্ছে ল্যাটিটিউড, এটাকে বলা হয় লঙ্গিটিউড। তো এই ল্যাটিটিউড রেখাটি চলে গেছে। তো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে দেখা যাক, যে উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, ওড়িশার উপর দিয়ে গেছে, আর উত্তরাঞ্চলের উপর দিয়ে গেছে। একদম দেখো ভারতের মাঝ বরাবর দিয়ে এই রেখাটা চলে গেছে এবং এটার মান কত, 82.5 ডিগ্রি ইস্ট। ঠিক আছে, পরের প্রশ্ন, তপশিলি উপজাতি বা এসটি মর্যাদাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ঠিক আছে, দেখা যাক, এটি হিন্দুদের সাথে সম্পর্কিত? অবশ্যই না, শুধুমাত্র হিন্দুদের সাথে সম্পর্কিত না, শুধু হিন্দু ও খ্রিস্টানদের জন্য একদম না, হিন্দু ও মুসলিমদের জন্য একদম না, এটি ধর্মীয়ভাবে নিরপেক্ষ, কোনো ধর্মীয় ভাবে এটিকে এফেক্ট করা যাবে না। এটি কি, এটি সমাজের নিম্ন বর্গের যারা এতদিন পীড়িত ছিল উচ্চ বর্গের দ্বারা, তাদের সংরক্ষণের জন্য এই এসটি কাস্টটাকে তৈরি করা হয়েছে। 7 নাম্বার, নিচের ব্যক্তিদের মধ্যে কে প্রথম ব্যক্তি হিসাবে জাতিসংঘে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর, অটল বিহারী বাজপেয়ী হচ্ছেন সেই প্রথম ব্যক্তি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যিনি ইউএনও এ হিন্দিতে ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে, তিনি ছিলেন প্রথম ব্যক্তি। আচ্ছা, এখানে আর একটা কথা বলা চলে যে স্বামী বিবেকানন্দের একটা কৃতিত্ব কি, তিনি শিকাগোতে 1893 সালের ধর্মীয় সম্মেলনে ভারতের ধর্মীয় বা হিন্দু ধর্মকে প্রেইজ করেছিলেন, তিনি বক্তৃতা দিয়েছিলেন। 8 নাম্বার, আন্তর্জাতিক বিচারালয়ে সদর দফতর কোথায় অবস্থিত? সহজ প্রশ্ন, এটি নিউজিল্যান্ডের হেগ শহরে অবস্থিত। 9 নাম্বার, লিখিত সংবিধানের ধারণার জন্ম কোথায় হয়েছিল? লিখিত সংবিধান আমরা যদি বলি তাহলে ইউএসএ তে প্রথম লিখিত সংবিধান এসেছিল। আর যদি আমাদের প্রশ্ন আসে অলিখিত সংবিধান, তাহলে সেটা ব্রিটেনে এসেছিল প্রথম। ঠিক আছে, তো এই বিষয়ে একটু দেখা যাক যে প্রথম লিখিত সংবিধান আমেরিকাতে এসেছিল 1787 সালের ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে। ঠিক আছে, এবং 1789 সালে এটি কার্যকর হয়। এসছে কবে? 1787 সালে, এবং কার্যকর হয় 1789 সালে। এটি ছিল পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ততম লিখিত সংবিধান। অন্যান্য দেশ যদি দেখি তাহলে ব্রিটেন কোনো এক লিখিত সংবিধান নেই, এখানে আনরিটেন সংবিধান বা মৌখিক সংবিধান আছে। আর এই আমেরিকার পরে ফ্রান্স হচ্ছে সেই দ্বিতীয় দেশ যেখানে লিখিত সংবিধান আছে। নেক্সট, রক্ত হলো একটি রক্ত হচ্ছে একটা যোগ কলা বা কানেকটিভ টিস্যু। ঠিক আছে, নেক্সট 11 নাম্বার, বেইটন কাপ এবং আগা খান কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? এই দুটোই হকির সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, নিচের কে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না? রাজেন্দ্র লাহিড়ী ছিলেন সেই বিপ্লবী যিনি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না। তাহলে রাজেন্দ্র লাহিড়ী ছিলেন একজন বিপ্লবী, তিনি মূলত হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HRA, যেটা 1925 সালে স্থাপিত হয়েছিল, তিনি সেটার সদস্য ছিলেন। ঠিক আছে, এবং কাকরি
ট্রেন দুর্ঘটনা যেটা 1925 সালে হয়েছিল সেটারও তিনি ছিলেন সেখানে। নেক্সট 13 নাম্বার, মিশন ইন্দ্রধনুষ নিচের কোন সরকারি প্রকল্পের সাথে সম্পর্কিত? এই মিশন ইন্দ্রধনুষকে নিয়ে বিগত যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে অনেক প্রশ্ন এসছে এবং এটা এখনো প্রচলিত, এটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো শিশুর যে টিকাকরণ বিষয়টা, সেই বিষয়টা মিশন ইন্দ্রধনুষের সাথে সম্পর্কিত। দেখে না যাওয়া এটাকে। মিশন ইন্দ্রধনুষ শিশুর টিকাকরণের সাথে সম্পর্কিত বা এটি টিকাকরণ মিশন। প্রাথমিক পর্যায়ে যে শিশুর 7টি রোগ হয় সেটার সাথে সম্পর্কিত এবং শিশুর স্বাস্থ্য এবং বৃদ্ধির একটা সুলক্ষ্য এই মিশন ইন্দ্রধনুষের একটা উল্লেখযোগ্য লক্ষ্য, যেখানে শিশুর স্বাস্থ্যটাকে এরা প্রায়োরিটি দেয়। নেক্সট 1857 সালের মহাবিদ্রোহে কোন পদাতিক বাহিনীটি তাদের সমস্ত শ্বেতাঙ্গ বা ব্রিটিশ অফিসারকে হত্যা করার ঘটনার সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে এটার 41তম নেটিভ ইনফ্যান্ট্রি ছিলেন সেই বাহিনী যেটা প্রথম রিভল্টের সাথে সম্পর্কিত, যেখানে তারা শ্বেতাঙ্গ বা ব্রিটিশদের হত্যা করেছিলেন। নেক্সট 1857 সালের পটভূমিটা একটু দেখে নেওয়া যাক। যেখানে 1857 সালের যে মহাবিদ্রোহ সেটার প্রেক্ষাপট কি ছিল? প্রথমত তো আমরা বলতে পারি যে এটার প্রধান উপাদান ছিল যে বিভিন্ন জমিদারদের আক্রোশ, যে ইংরেজরা জমিদারদের উপর অত্যাচার করছিল সেটার একটা। রেজিমেন্টে ভারতীয়রা পরিচয় পাচ্ছিল না, এই যে আমরা 41তম যে বেঙ্গলি নেটিভ ইনফ্যান্ট্রির কথা বললাম সেটা একটা। বিদ্রোহ হচ্ছিল বিভিন্ন, ঠিক আছে, যে সাঁওতাল বিদ্রোহ, যে সাঁওতালদের উপর কিছু আক্রমণ হচ্ছিল, যেমন হরপ নীতি এনেছিল ব্রিটিশরা। এটার মাধ্যমে ভারতের বিক্ষিপ্ত যে স্টেটগুলো ছিল, প্রিন্সি স্টেটগুলো, তারা ব্রিটিশদের উপর ক্ষুণ্ণ ছিল এবং এই বিদ্রোহেও তারাও ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এই বিদ্রোহের একটা সংঘবদ্ধ লক্ষ্য ছিল না, ইন্ডিভিজুয়ালি লক্ষ্যে তারা বিভক্ত ছিল, সেই জন্য এই বিদ্রোহটা কার্যকরী হয়ে উঠতে পারেনি। এবং সব থেকে বড় যেটা আকার ধারণ করেছিল কারণ সেটা ছিল এনফিল্ড রাইফেল, যে বন্দুকের যে কার্তুজ সেটাকে মুখ দিয়ে ছিলতে হতো এবং সেই ওপরের যে জায়গাটা সেটাতে গরু এবং শূকরের চর্বি মিশ্রিত ছিল, যেটা হিন্দু এবং মুসলমান ধর্মে প্রোহিবিটেড। তো এর ফলে বিদ্রোহটা আরো বড় আকার ধারণ করে এবং এই বিদ্রোহটা সেখান থেকেই শুরু হয়। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের ছাউনিতে প্রথম তার অফিসারকে হত্যা করে এই বিদ্রোহের সূচনা করেছিল। নেক্সট, নিচের ব্যক্তিদের মধ্যে কে দুবার ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন? আমাদের অনেকেরই এনার নাম হয়তো অজানা। গুলজারিলাল নন্দা ভারতের দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে। তো জেনে নেওয়া যাক এনার সম্পর্কে একটু। প্রথমবার তিনি হয়েছিলেন 1964 সালে, ঠিক আছে। জওহরলাল নেহেরুর মৃত্যুর পর তাকে প্রথমবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত মানে তিনি অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন। এবং দ্বিতীয়বার তিনি 1966 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। কখন? যখন লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু হয়ে যায়, ঠিক আছে। তখনও তিনি ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসাবে তিনি কাজ করেছেন, ঠিক আছে। এ নিয়ে তিনি দুবার কাজ করেছেন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের বা অর্ডিন্যান্সের সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে? এই প্রশ্নটাও পরীক্ষায় অনেকবার এসছে। তো এর মেয়াদ হয় 6 মাস প্লাস 6 সপ্তাহ, ঠিক আছে। 6 মাসও থাকতে পারে কোথাও, বা কোথাও টোটাল 6 মাস প্লাস 6 সপ্তাহ থাকতে পারে। নেক্সট, তো এই অর্ডিন্যান্সটা কি? সাংবিধানিক ধারা অনুযায়ী 123 নম্বর অনুচ্ছেদে বলা আছে বা আর্টিকেল 123 অনুযায়ী যখন সংসদের অধিবেশন বন্ধ থাকবে তখন
সংসদে কোনো যদি নিয়ম বা কোনো আইন পাশ করার বিষয় থাকে, তখন রাষ্ট্রপতি কোনো যদি আইন পাশ করে তখন সেটাকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলা হয়। 6 মাসের একটা নিয়ম থাকে যে 6 মাসের মধ্যে আবার রাজ্যসভা বা মন্ত্রিসভার বৈঠক ডেকে সেই আইনটাকে পাশ করানো হয়, অথবা সেই আইনটাকে খারিজ করে দেওয়া হয়। মানে 6 মাসের মধ্যে করতে হবে এটাকে। নেক্সট, সার্ভাইকাল অফ দ্য ফিটেস্ট ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? সঠিক উত্তর, স্পেন্সার প্রথম এই ধারণাটি আমাদের সামনে আনেন। পরবর্তী প্রশ্ন, চিকেন পক্স বা জলবসন্ত নিচের কোনটির কারণে হয়? সঠিক উত্তর, এটি একটি ভাইরাস জনিত রোগ। চিকেন পক্স বা জলবসন্ত এটি একটি ভাইরাস জনিত রোগ। তো আমরা একটু দেখে নিই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া গঠিত কিছু রোগ। এটা পরীক্ষার অনেকবার আসে এই প্রশ্নগুলো। যেমন করোনা ভাইরাস, আমাদের কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, এইডস, ডেঙ্গু, চিকেন পক্স, রেবিজ, হাম, জ্বর, সর্দি ইত্যাদি এগুলো হচ্ছে ভাইরাল রোগ। সিজন চেঞ্জের কারণেও এগুলো রোগ এখন হয়। ব্যাকটেরিয়া জনিত কি রোগ? যক্ষা, টিবি, টিউবারকুলোসিস, কলেরা, টাইফয়েড, নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, পেটের সমস্যা, ফোড়া, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ছত্রাক জনিত রোগ হচ্ছে দাঁত, হাজা, চুলকনি, ঠিক আছে, এগুলো হচ্ছে ছত্রাক জনিত রোগ। আর প্রোটোজোয়া ম্যালেরিয়া, আমাশয়, ঘুমের ব্যাধি, কম্প দিয়ে জ্বর আসা, রক্ত আমাশয়, এগুলো হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। তো এই যে এই স্লাইডটার মধ্যে যেগুলো রোগের নাম আছে এগুলো প্রায়শই পরীক্ষায় আমরা দেখতে পাই। নেক্সট, একটি পরমাণু নিউক্লিয়াসের উপাদানগুলো কি কি? সঠিক উত্তর, প্রোটন এবং নিউট্রন একটা পরমাণু নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, পানীয় জলে জীবাণুনাশক হিসাবে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? পানীয় জল মানে খাওয়ার জলে জীবাণুনাশক বা ডিসইনফেক্ট করার জন্য সেটাকে, সঠিক উত্তর, ক্লোরিন যে গ্যাস সেই গ্যাসটা ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে। পরের প্রশ্ন, সি প্লাস প্লাস হলো একটি কি? সি প্লাস প্লাস হলো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সি প্লাস প্লাস হলো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এর সাথে আমরা যুক্ত করতে পারি জাভা, হ্যাঁ, সিও একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন যে বর্তমানে অনেকে আমরা ব্যবহার করে থাকি বা নাম শুনেছি পাইথন, পাইথনও একটা ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেগুলো কোডিং এ কাজে লাগে। নিচের কোন নদীটির উৎস বা উৎপত্তি ভারতের বাইরে হয়েছে? সঠিক উত্তর, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি ভারতে না, তা বাদে আমাদের বিপাশা, ইরাবতী, বিতস্তা, ঝেলাম যাকে আমরা বলি, এগুলো সবার উৎপত্তি ভারতবর্ষে হয়েছে, কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি ভারতে হয়নি। নেক্সট, যদি দেখি আমরা যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তাহলে কোথায় হয়েছে, এটি চীন বা তিব্বত, আগে তিব্বতে ছিল, সেটা চীন এখন দখল করে আছে। মানস সরোবরের কাছে অবস্থিত চেমায়ং দুং নামের হিমবাহ থেকে এটা উৎপন্ন হয়েছে। এই প্রশ্নটা অনেকবার আসে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় হয়েছে, তখন আমাদেরকে বলতে হবে চেমায়ং দুং হিমবাহতে এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। এটাকে আমরা কি নামে চিনি? এটাকে আমরা সাংপো নামে চিনি, মানে তিব্বতী ভাষায় এর নাম হচ্ছে সাংপো। ঠিক আছে, এর উৎস আর বাকি যে নদীগুলো আমরা দেখলাম, বিয়াস, এর উৎস হচ্ছে হিমাচল প্রদেশের রোহতাং পাস। তারপর রাভি, এটা হিমাচল প্রদেশের কাংড়া জেলার কুল্লু পাহাড়ের রোহতাং পাসের কাছে পশ্চিম দিকে থেকে উৎপত্তি হয়েছে। আর ঝেলাম আমাদের পুরনো নদী, আমরা এটার সাথে অনেকই পরিচিত। এটা জম্মু কাশ্মীরের কাছে ভেরিনাগ প্রস্রবণ থেকে এর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, নেক্সট, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতীয়
সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, এখানে একটু খেয়াল রাখতে হবে, ফান্ডামেন্টাল রাইটস বলেনি, ফান্ডামেন্টাল ডিউটিস বলেছে, যুক্ত করা হয়েছিল। তো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। আগে ছিল 10টা মৌলিক কর্তব্য, এখন তার সাথে একটা যুক্ত হয়ে টোটাল হয়েছে 11টা মৌলিক কর্তব্য। ঠিক আছে, নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করতে পারে? এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ, যে আর্টিকেল 360 প্রয়োগ করে ভারতবর্ষে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডাকা হয়, কিন্তু বর্তমান পর্যন্ত ভারতবর্ষে একবারও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়নি। আর্থিক যে আমাদের জরুরি অবস্থা আর্টিকেল 360, যদি রাষ্ট্রপতি মনে করেন ভারতে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার ফলে ভারতে কোনো আর্থিক বা ক্রেডিট সম্পর্কিত বিঘ্নিত হচ্ছে, তাহলে তিনি এই আর্টিকেল 360 তিনি লাগু করবেন, কিন্তু ভারতবর্ষে এখনো আর্টিকেল 360 কখনো লাগু হয়নি। কিন্তু এই দুটো আর্টিকেল ভারতবর্ষে লাগু হয়েছে। অনুচ্ছেদ 352 জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে 3বার এখনো পর্যন্ত লাগু হয়েছে, এবং আর্টিকেল 356 যে রাষ্ট্রপতি শাসন, এটা বিভিন্ন রাষ্ট্রে বেশ কয়েকবার এটা লাগু হয়েছে। নেক্সট, কোন তপশিল বা সূচিতে রাজ্যসভায় আসন বন্টনের বিধান রয়েছে? সঠিক উত্তর চতুর্থ বা ফোর্থ স্কেডিউলে ভারতবর্ষে যে রাজ্যসভায় যে আসন বা সিট অ্যালোকেট আছে সেটার বর্ণনা